জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যুবা টাইগারদের স্যালুট। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন মেঘমল্লার বসু, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আনিকা তাহসিনা। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। মেঘমল্লার বসু সোমবার সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে বিক্রম মিশ্রির সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হতে পারে। কি মনে হয়, ঢাকা দিল্লির যে দূরত্ব সেটা কমবে? এটা তো আসলে কমা আমাদের দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যেটা বলে যে আপনি কখনো আপনার প্রতিবেশী বদলাতে পারেন না। কাজে বাংলাদেশের সাথে ভারতের যেই বিভিন্ন রকম অন্যায্য চুক্তি বা ভারতের বিভিন্ন রকম দাদাগিরি, ভারতের বিভিন্ন রকম প্রভাব বিস্তারের চেষ্টা, এগুলোতে আমরা ক্ষুব্ধ এবং আমরা আর তাদের কাছে কোনো রকম সাবসার্ভিয়েন্স চাই না। এটা আমার মনে হয় বাংলাদেশের দিক থেকে খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আসলে যেহেতু আমাদের অনেক রকম সম্পর্কের বিষয় রয়েছে, যেমন আমাদের দেশ থেকে লোকজন চিকিৎসা নিতে ভারতে যায়, এটা আসলে মিউচুয়ালি বেনিফিশিয়াল। আমাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমাদের দেশের যেই ক্ষেত্রে চিকিৎসা নিতে পারছি না, সেক্ষেত্রে আমাদের পেশেন্টরা ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন। আমাদের দেশের মানুষজন ভারতে প্রচুর পরিমাণে যান ঘুরতে, অন্যান্য কাজে। বাংলাদেশের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের হয়তো অনেক বেশি, কিন্তু ইভেন মুসলিম সম্প্রদায়েরও অনেকগুলি যেগুলি পবিত্র স্থান, বিভিন্ন মন্দির, বিভিন্ন মাজার, বিভিন্ন মসজিদ, সেগুলো ভারতে। কাজে তাদের সঙ্গে আমাদের এক ধরনের কানেকশন তো থাকতেই হবে। আত্মীয়স্বজনও আছে, প্রচুর মানুষের আত্মীয়স্বজন আছে, এক্স্যাক্টলি। সো সেই জায়গা থেকে কেন্দ্র করে আসলে বাংলাদেশ ভারতের যেই সম্পর্কের টানাপোড়েন, সেটা কিছুটা হলেও স্তীমিত হওয়া দরকার এবং একটা স্বাভাবিকতা ফেরা দরকার। সেই দিক থেকে এই যে ভারত সরকারের একজন প্রতিনিধি আসছেন বাংলাদেশে এবং বাংলাদেশ রাষ্ট্র সেই জিনিসটিকে সিরিয়াসলি নিচ্ছে, আমার মনে হয় এটা একটা ইতিবাচক পদক্ষেপ। জি, আনিকা তাহসিনা, খানিকটা একই রকম প্রশ্ন আপনার জন্য, যে আগামীকাল যেহেতু আসছেন ভারতের পররাষ্ট্র সচিব, কোনো আশার আলো দেখতে পাচ্ছেন কিনা, কি হবে? আশা করছি ভারতের পক্ষ থেকে আমাদের প্রতি এত বছরের যে নতজানু নীতি অফার করা হয়েছিল সেটির একটি পরিবর্তন দেখতে পারবো। কারণ বাংলাদেশ আসলে নামেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এতদিন পরিচিত ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা পেয়েছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনতার পদক্ষেপে ভারত ইতিমধ্যে এই জিনিসটি বুঝতে পেরেছে যে আগের নীতিগুলো এখন আর চলবে না বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশকে নতুনভাবে ট্রিট করতে হলে সম্মানজনক অবস্থাতেই বাংলাদেশকে তাদের ট্রিট করতে হবে। সো এই জায়গায় আশার আলো দেখছি সেটি বলবো না, তবে আশা করছি যে এই অবস্থার পরিবর্তন ঘটুক, সেটি আমাদের দুই দেশের জন্যই মঙ্গলজনক। জি, নিশ্চয়ই। নুরুল ইসলাম সাদ্দাম, চীন রাশিয়া থেকেও কিন্তু গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের পাশাপাশি চীন রাশিয়া থেকে যে গুজব ছড়ানো হচ্ছে সেটা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন যে বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে সচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এদেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা। কিন্তু কেউ তো মনে হচ্ছে না সচক্ষে দেখতে খুব বেশি আগ্রহী, ডিসইনফরমেশনই ছড়াচ্ছে নানানভাবে। তো এমন পরিস্থিতিতে আসলে আমরা কি করতে পারি? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এখানে বেসিক্যালি যে বিষয়টা ভারতের মাধ্যমে প্রবলেমটা যেটা বেশি ছড়াচ্ছে আমার কাছে, এখানে হচ্ছে মিডিয়া প্রোপাগান্ডাটা হচ্ছে খুব এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। বিশেষ করে ভারতের স্পেসিফিক কিছু মিডিয়া এবং তাদের হাউসগুলো থেকে যে ধরনের ইনফরমেশনগুলো স্প্রেড আউট করা হচ্ছে, তার একটা ইম্প্যাক্ট সব জায়গা পড়ছে। আবার আওয়ামী ফ্যাসিস্ট যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এখনও আছে, এবং যেহেতু দীর্ঘ সময় ধরে তারা স্টেক হোল্ডার ছিল ক্ষমতার, সুতরাং তারা তাদের মতো করে ইন্টারন্যাশনালি অনেক লবিস্ট গ্রুপও তাদের রয়েছে।
সুতরাং আমি মনে করছি যে এই বিষয়গুলোকে তারা একটা কম্প্যাক্ট একটা জায়গায় নিয়ে এসে, এবং শেখ হাসিনা এখানে খুবই অ্যাক্টিভলি তিনি এখন রোল প্লে করছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি যোগাযোগ করছেন, আওয়ামী লীগের নেতাদের নির্দেশনা দিচ্ছেন, এখানে শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে তারা ইনভেস্ট করছে। সুতরাং জাতিসংঘেও তো নিয়মিত তারা প্রশ্নগুলো করছে, বাংলাদেশ নাকি আনরেস্ট সিচুয়েশন, সংখ্যালঘু নামে যে টার্মটা ব্যবহার করা হয়, এই টার্ম ব্যবহার করে তারা আমাদের এখানে বৈষম্যের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, নানা অপপ্রচার চালানো হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য একমাত্র পথ হতে পারে গভর্নমেন্টকে এখানে রোল প্লে করতে হবে, এবং কূটনৈতিক যে সম্পর্ক যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাদের সাথে বারবার বসা এবং বোঝানোর চেষ্টা করা। আর এখানে সবচেয়ে বড় রোল প্লে করতে পারে আমাদের মিডিয়াগুলো। কিছু ভারতীয় মিডিয়া আছে যারা সারাটা দিন বাংলাদেশের এই প্রেক্ষাপটকে ভুলভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে। সেই আঙ্গিকে বাংলাদেশের পক্ষ থেকে মিডিয়া হাউসগুলো যেভাবে রোল প্লে করা উচিত, আমার পার্সোনালি মতামত সেটা আমরা পাচ্ছি না, এটাকে আরও বাড়াতে হবে আমার কাছে মনে হয়। জি, মেঘা মোল্লার, যেমনটা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে ভারত কেবল নয়, চীন আর রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। চীন, রাশিয়া, ভারত তিনটি কত বড় দেশ যদি চিন্তা করি, আর বাংলাদেশ সেই তুলনায় মানুষের দিক থেকে হয়তো বাংলাদেশ অনেক বড় দেশ। যেমনটা নুরুল ইসলাম সাদ্দাম বললেন যে অনেক টাকা ছড়ানো হচ্ছে, যারা চলে গেছেন তারা হয়তো অনেক টাকা ইনভেস্ট করছেন এখানে কোনো ধরনের অস্থিরতা তৈরি করবার জন্য। এত এত গুজব যদি ছড়ানো হয় বা কোনো প্রোপাগান্ডা যদি আসলে বাংলাদেশের বিরুদ্ধে কেউ করেই থাকে, বাংলাদেশের দিক থেকে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কি ঠিকঠাক মতন করেছি? মানে কোনো দেশের পতাকা পায়ে মারানো বা আরও যেসব করলাম সেগুলোতে আমাদের দিক থেকে নিজেদের সমালোচনা, আত্মসমালোচনারও তো জায়গা আছে। আমরা কি ঠিকঠাক, আমাদের দিক থেকে ঠিকঠাক আমাদের ভূমিকা ছিল? আপনাকে প্রশ্নটা করার জন্য খুব ধন্যবাদ। তার কারণ হচ্ছে আমরা যখন সাধারণত এইসব ক্ষেত্রে কথা বলি আমাদের এক্সপেকটেশনটা এরকম হয় যে ভারতের মিডিয়া যেহেতু প্রচুর অ্যাক্টিভিস্টিক জার্নালিজম করছে, একটা স্টেটের গোলকে মাথায় নিয়ে জার্নালিজম করছে, কাজে যেন বা আমাদের মিডিয়ারও তার একটা মানে কি বলবো মিরর হওয়া উচিত। কিন্তু সেটা তো আসলে ভালো হবে না সেটা করলে, কারণ তাতে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি সেটা আরও কমে। ধরেন ভারতের পতাকা মারানো, ভারতের বিষয়ে আপনার অনেক রাগ থাকতে পারে, ভারত বিষয়ে আপনার অনেক ক্রোধ থাকতে পারে, আপনি ভারতীয় এমবেসি ঘেরাও করা বা অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সিম্পলি একটা বিশ্ববিদ্যালয়ে একটা ভারতের পতাকা মারানো এটা আসলে মানুষকে মানে উস্কানো ছাড়া আর কি রোল প্লে করছে, এখানে কনস্ট্রাকটিভ কি, এখানে গঠনমূলক কি হচ্ছে? এবং একই কথা যদি আমি আসলে মিডিয়ার ক্ষেত্রে বলি, একটা তো আছে যে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ এখানে একটা পুঁজির বিষয় আছে। ভারতীয় মিডিয়া যেই পরিমাণ পুঁজি বিনিয়োগ করা সেখানে, সেটার সাথে তো বাংলাদেশের কম্প্যারিজন করে লাভ নেই। বা ভারতের মিডিয়া বাংলাদেশে ঢোকে, বাংলাদেশের মিডিয়া ভারতে ঢোকে না। সো আমার আপনার এই শোটা তো কলকাতায় যাচ্ছে না, এই শোটা দিল্লিতে যাচ্ছে না। ভাষা একটা বড় ব্যাপার, ওরা ইংরেজিতে বা যদি পশ্চিমবঙ্গ আপনি ধরি, যদি আমি পুরো ভারত বাদ দিয়ে জাস্ট কম্প্যারিজনটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ করি, তাহলে পশ্চিমবঙ্গের যে পরিমাণ চ্যানেল বাংলাদেশে ভিজিবল, বাংলাদেশের চ্যানেলগুলো তো পশ্চিমবঙ্গে দেখা যায় না। ফলে আমরা এখানে কি আলোচনা করছি সেটা তো কলকাতায় যাচ্ছে না, সেই আলোচনা কলকাতা পর্যন্ত পৌঁছচ্ছে না। তো সেটা আসলে যতখানি মিডিয়ার রোল, তার থেকে বেশি যারা নীতি নির্ধারক তাদের রোলের একটা জায়গা। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমার মনে হয় পয়েন্ট আউট করা খুবই জরুরি, সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলোতে এক অর্থে বাংলাদেশের মিডিয়ার যে রোল সেটা অন্য জায়গায় ইনঅ্যাডিকুয়েট। দেখেন, আপনি যেখানে ও গণহত্যার কথা বলছে সেখানে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন যে এইসব ফালতু কথা বলার অর্থ কি, কিন্তু সুনামগঞ্জের ঘটনাটা মেইন স্ট্রিম মিডিয়ায় আসতে সময় লেগেছে কতক্ষণ? অলমোস্ট ক্লোজ টু 20 আওয়ার্স। তারপরে সব মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে এক এক করে আসা শুরু করছে। এখন এই যে অবস্থাটা, এই মিস ইনফরমেশন তো আসলে মানুষের মনে যে ভয়, ভীতি, আশঙ্কা এগুলো আরো বাড়ায়। তখন আমরা ভারতের যে প্রোপাগ্যান্ডা, সেই প্রোপাগ্যান্ডার আরো বেশি শিকার হই। কাজে আমার মনে হয় বাংলাদেশে যা ঘটছে তাই নিয়ে আমাদের প্রচন্ড ক্রিটিক্যাল থাকা উচিত। গভর্নমেন্টকে যেখানে ক্রিটিক করার মতো পরিস্থিতি সেখানে ক্রিটিক করা উচিত, কিন্তু একই সাথে যখন ইন্ডিয়া ইন্টারভেন করছে তখন না বলা উচিত। যদি একটু সামারাইজ করি, যে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাকে সেফ বিচ্ছিন্ন ঘটনা বলে উড়ায় দেওয়া যাবে না, সেটার যাতে বিচার হয় সেই ক্ষেত্রে লড়াই করতে হবে। তবে একই সঙ্গে যখন ভারত ইন্টারভিন করবে তখন তার বিরোধিতা করতে হবে। জি, আমানুল্লাহ আমান, ঢাকায় ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব আসছেন বাংলাদেশে। তো আপনার কি মনে হয় ঢাকা দিল্লির দূরত্ব কমবে? আপনারা এই যে স্মারকলিপি দিলেন আপনারা তিনটি সংগঠন মিলে, এতে করে আসলে কি বার্তা আসলে আপনারা দিতে চাইলেন? যে বার্তাই দিতে চান, ব্যাপক জ্যাম কিন্তু আজকে রাস্তায় ছিল, ঢাকার মানুষের কষ্ট হয়েছে, দিল্লির মানুষের আর যাই হোক বা না হোক। ধন্যবাদ আপনাকে।
ঢাকার মানুষের কষ্ট হয়েছে, এটা ঢাকা তো একটি জনবহুল শহর, আপনি জানেন। এখানে যে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে একটু মানুষের সাময়িক অসুবিধার সৃষ্টি হয়। সেটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন যে ঢাকার মানুষের কষ্ট হয়েছে, আপনি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি বিএনপির দায়িত্ববোধের জায়গা রয়েছে এবং বিএনপি সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের মানুষ যারা দলমত নির্বিশেষে সেটা মোকাবেলার জন্য আমাদের নেতা তারেক রহমান উনিও বলেছেন এবং আমাদের দল থেকে সেই চেষ্টা চলছে। কিন্তু আপনি যে রকমের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে ওপার থেকে, সেই প্রপাগান্ডার জবাব দেয়া তো আমাদের রাষ্ট্রীয়ভাবেই দরকার। পাশাপাশি আমাদের যে আমরা একটু আগে একজন আলোচক বলতেছিলেন যে আমি অংশগ্রহণ করতে পারিনি একটু জ্যামের কারণে, সেটা একজন আলোচক বলতেছিলেন যে মিডিয়ার ভূমিকা আমরা দেখেছি যে বিগত ফ্যাসিজমের সময় যে কীভাবে ন্যারেটিভ তৈরি করা হতো ফ্যাসিজমের পক্ষে, সে আজকে একটা রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে যে অপপ্রচার এবং গভীর ষড়যন্ত্র চলছে, সেখানে আমাদের মিডিয়াগুলির সেটার অ্যাগেনস্টে কথা বলার প্রচণ্ড উদাসীনতা রয়েছে। আমরা জানি না, আমি ব্যক্তিগতভাবে এটা আমি খুবই মর্মাহত এবং এটা জাতি হিসেবে আমাদের যে মিডিয়াগুলির কাছ থেকে যে প্রত্যাশা, সেখানে সেই প্রত্যাশা পূরণে আমরা ব্যর্থ হচ্ছি বলে মনে হচ্ছে। পাশাপাশি এইখানে রাষ্ট্রের যে বিষয়টা, যে ভারত থেকে যে আপনার প্রত্যেকটা চ্যানেলে যেরকম ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, সেখানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এটার ব্যাখ্যা দেয়া বা জবাব চাওয়ার যে বিষয়টা, যে বাংলাদেশে যে আসলেই কিছু এরকম কিছু হচ্ছে না, শুধুমাত্র শতভাগ মিথ্যা এবং প্রোপাগান্ডা, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটা বিশ্বকে জানান দেওয়া দরকার, সেখানেও এক ধরনের নীরবতা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই ধরনের বিষয়ে আমাদের জাতিগতভাবে, যেহেতু এটা জাতির উপরই একটি হুমকি স্বরূপ, জাতিগতভাবে আমাদের সকল সেক্টরে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। সেখানে বিএনপি কর্মসূচি দিয়েছে বলে জনভোগান্তি তৈরি হয়েছে, এই ধরনের একটি কথা আপনি নিয়ে আসছেন, যে এটা আমি আপনার এটা ছিল না আমানুল্লাহ, আমার প্রশ্ন একদমই ছিল না। জ্যামে আপনিও পড়েছেন, জ্যামে পড়েছে মানুষ, সংবাদকর্মী হিসেবে আমাকে সেটা বলতে হবে। আমি আপনাকে অ্যাড করতে যাচ্ছি, শুনেন আমি একটু শেষ করি, আমি প্রশ্নটা শেষ করি, আপনার উত্তরটা আমি শুনেছি। আমার মেইন প্রশ্ন ছিল ঢাকা দিল্লির দূরত্ব কমবে বলে মনে করেন কিনা, আগামীকাল পররাষ্ট্র সচিব আসছেন, সেটা ছিল কিন্তু আমার মূল প্রশ্ন। না, ঢাকা দিল্লির দূরত্ব কতটুকু কমবে সেটা যে আমাদের আন্তরিকতার বিষয় সেটা না, দিল্লির থেকে কতটুকু আন্তরিক সেটারও বিষয় রয়েছে। দিল্লি যদি আমাদেরকে মনে করে যে ওনারা মহাপ্রভাবশালী এবং বাংলাদেশে যে ধরনের যে কোনো কিছু চাপিয়ে দেবে এবং যে কোনো অপপ্রচার আমরা সহ্য করব, অথবা আমাদের প্রতি যে ধরনের ওই টেলিভিশন চ্যানেলগুলিতে নেচে নেচে হুমকি ধামকি দেওয়া হয়, সেগুলি বাংলাদেশের মানুষ সহ্য করবে। বাংলাদেশের ইতিহাস তো সেরকম না। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে এদেশের মানুষ বারবারই প্রমাণ দিয়েছে যে না, প্রচণ্ড রকম দেশপ্রেমিক আমরা, এবং আগামীতেও সেই ধরনের মানসিকতা সারা বাংলাদেশের মানুষের রয়েছে। সুতরাং দূরত্ব কতটুকু কমবে সেটা দুই পক্ষের ব্যবহারের উপর নির্ভর করে। আমাদের এই দিক থেকে বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের এমন কোনো পরিস্থিতি তৈরি হয় না যে তারা এত বেশি প্রতিক্রিয়া দেখাবে, বরং আমাদের কাছে মনে হচ্ছে যে তারা একটি ইচ্ছাকৃতভাবে খুবই প্রতিক্রিয়াশীল হয়ে তাদের আচরণগুলো করছে, কারণ তারা পতিত স্বৈরাচারের যে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের কাছে তাদের আচরণে মনে হচ্ছে যে হাসিনাই এদেশের সব কিছু ছিল। বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার বিপরীতে শুধুমাত্র একজন ব্যক্তি এবং একটি দলকে তারা প্রাধান্য দিচ্ছে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখার কোনো প্রকার প্রয়াস তাদের নেই। সুতরাং সেই জায়গাটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে, যাতে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এবং বাংলাদেশের জনগণ ভারত সম্বন্ধে যে সেন্টিমেন্ট ধারণ করে সেটাকে শ্রদ্ধা করতে হবে। শুধুমাত্র আওয়ামী লীগকে যদি ওনারা ধারণ করতে চায় তাহলে সম্পর্ক ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ওনাদের যদি সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকে, অবশ্যই বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশকে যদি ধারণ করতে পারে তাহলে বাংলাদেশের সকল পক্ষই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য আমরা সচেষ্ট রয়েছি। জি, আনিকা তাহসিনা, যেমনটা আসলে আমানুল্লাহ আমান বললেন, অনেকটা মিডিয়ার উপর দায়ী দিলেন তিনি, যে বাংলাদেশের মিডিয়া আসলে সেভাবে কাজ করছে না। আসলে কি ধরেন রিপাবলিক টিভির ময়ূক যেভাবে উপস্থাপনা করে, আমি নিজে ব্যক্তিগতভাবে ওইভাবে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ভারতীয় সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির অনেক যেমন মিল আছে, অমিলও কিন্তু আছে। সেই ধরনের উপস্থাপনা, সেই ধরনের ভাষায় কথা বলা হয়তো আমাদের সংস্কৃতির সাথে যায় না, মিডিয়ার উপর দায় দেওয়া যায়। কিন্তু আসলেই কি যেমন প্রেস সচিব বলেছেন যে ইংরেজিতে গণমাধ্যমকে কন্টেন্ট বানানোর জন্য, সেটা একটা কাজের কথা হতে পারে। আর কি হতে পারে, আর কি করতে পারি আমাদের দিক থেকে? প্রথমত মিডিয়ার উপর যে দায়টি চাপানো হয়েছে, আমি মনে করি যে আসলে বাংলাদেশের মিডিয়াতে জার্নালিজম ফিরে এসেছে কিছুদিন আগে। আর এর আগেও যদি আমরা সংস্কৃতির দিকে তাকাই, বাংলাদেশের মিডিয়া সংস্কৃতিতে, আমি ভারতীয় গণমাধ্যম বা ভারতীয় জার্নালিস্টদের সাথে কিছু কাজের কারণে আমি যুক্ত ছিলাম। তো
তো তাদের কাছে তাদের এই ভাষার ব্যবহার কিংবা অঙ্গভঙ্গির জন্য যে তাদের নিজেদের যে লজ্জা কিংবা তারা নিজেদেরকে এভাবে প্রকাশ করার জন্য তারা নিজেরাই এটাতে লজ্জা পাচ্ছে। তো আমি মনে করি না জার্নালিজমের ভাষা আসলে এরকম হওয়া উচিত ব্যক্তিগতভাবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের মেইনস্ট্রিম মিডিয়া কাউন্টার ন্যারেটিভ তৈরিতে চেষ্টা করছে। আসলে আমরা তো এরকম কাউন্টার ন্যারেটিভে অভ্যস্ত না। গত 15 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে এভাবে অভ্যস্ত করেছে যে বাংলাদেশ সরকার যেভাবে চলবে মিডিয়াগুলো সেভাবেই চলবে এবং ভারতের প্রতি আমরা সবসময় নতজানু হয়েই থাকবো। তো হঠাৎ করে কাউন্টার ন্যারেটিভ তৈরির প্রক্রিয়াটিও আসলে শিখতে হবে। তবে আমি মনে করছি মিডিয়া চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মিডিয়া উইং নিয়ে যদি আমি কথা বলি, আমার মনে হয় গত 15 বছরে কিংবা বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম বোধহয় বাংলাদেশ ভারতকে এরকম ধরনের স্পষ্ট জবাব দিতে পারছে সরকারের পক্ষ থেকে। তো আমি এ জায়গায় আসলে খুব একটা বেশি ঘাটতি দেখতে পাচ্ছি না। তবে হয়তো কোথাও ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, সেটাকে আসলে ওভারলুকই করা উচিত গ্রেটার গুডের জন্য। আর কি হতে পারে, এই জায়গাটাতেই আমি একমত যে আমাদের আসলে ইংরেজিতে কিছু প্রোগ্রাম নামানো উচিত, আমাদের ডেডিকেটেড ইংলিশ চ্যানেল থাকা উচিত, সার্বক্ষণিক নিউজ চ্যানেল থাকা উচিত, যেটির উপর আসলে বিশ্ব মিডিয়া সত্যিকার অর্থেই রিলাই করতে পারে। এবং ব্যক্তি পর্যায় থেকেও আমি যদি দেখি, ভারতের কিছু মানুষ আছে যারা আসলে জার্নালিজমকে বিভিন্নভাবে কমপ্লিমেন্ট করছেন, কন্ট্রিবিউট করছে। সো আমাদের দেশেও যদি ইয়তদের সাইড থেকে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায়, সেটি বোধহয় খুব ভালো হবে। জি, সেটা নিলে আপনাদের দিক থেকে নিতে হবে। জি, আনিকা তাহসিনা, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনো জাতীয় নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 2025 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটা তার ব্যক্তিগত মতামত। গতকাল শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, জানি না কি হবে। এর আগে সেনা প্রধান এবং কয়েকজন উপদেষ্টাও এরকম কাছাকাছি সময়সীমার কথা বলেছিলেন, সেগুলোকেও তাদের নিজস্ব মতামত হিসেবে বলা হয়েছে। মানে প্রেস উইং থেকে বলা হয়েছিল প্রধান উপদেষ্টাই কেবল বলতে পারবেন নির্বাচনের দিনক্ষণ। ছাত্ররা তো প্রধান উপদেষ্টার নিয়োগকর্তা, ছাত্ররা কি বলতে পারে নির্বাচন কবে হবে? ছাত্ররা আমার মনে হয় তখনই নির্বাচন কখন হবে সেটি বলবে, যখন জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার তাদের যে প্রতিফলন ঘটার কথা সেটি আসলে স্বাধীন বাংলাদেশে ঘটবে। কারণ নির্বাচন তো একটি অভ্যুত্থানের মূল ফলাফল কখনোই হতে পারে না এবং ছাত্র জনতা এটি মনেও করে না। এবং আমাদের জায়গা থেকে আমরা দুটি মূল আলোচনায় ছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ চাই এবং আমাদের রাজনৈতিক বন্দোবস্ত চাই। সেটিকে আসলে আদৌ হয়েছে এখনো, কিংবা সে মাত্র যে সময়টুকু গিয়েছে সেটি কি আসলে প্রপার সময় যে এখন এই নির্বাচন নিয়ে কথা বলার কিংবা নির্বাচনের সঠিক সময় নিয়ে কথা বলার? আমি মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে সেই নির্বাচন তখনই হওয়া উচিত যখন একটি দেশের এত বড় একটি গণঅভ্যুত্থান হওয়ার পরে সেই বিজয় জনগণ উপভোগ করার মতো সময়ে উপস্থিত হয়। তো আমাদের দেশের আসলে মূল জায়গায় সংস্কার এখনো বাকি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন মাননীয় উপদেষ্টারা তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো আমি এই জায়গায় বলবো যে আসলে ব্যক্তিগত জায়গায় কি তারা আছেন? তারা একটি সরকারকে রিপ্রেজেন্ট করছেন, তো ব্যক্তি জায়গাতে তো তারা নেই। তাদের প্রধান উপদেষ্টার সাথে সমন্বয় করেই তাদের বক্তব্যটা হওয়া উচিত, প্রধান উপদেষ্টা সহ। আমি এই জায়গায় বলছি না যে প্রধান উপদেষ্টাই এখানে একমাত্র বলতে পারবেন যে কবে নির্বাচন হবেন, তবে তাদের মধ্যে তো আমার মনে হয় যে তারা ব্যক্তিগতভাবে যত বেশি এই ধরনের মতামত মিডিয়াতে দিতে থাকবেন, তত সমন্বয়হীনতা তাদের সাইড থেকেই পরিলক্ষিত হবে এবং জনগণ তাদের অসহযোগিতাটাকেই আসলে দেখবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে তাদের আসলে পুরো এই স্টেট অ্যাপারেটাস বা স্টেট বডিতে বিলং করা উচিত এবং সেটি ভেবেই তাদের বক্তব্য দেওয়া উচিত বলে আপনি মনে করছেন। জি, নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিনে আমির শফিকুর রহমান দুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন। 29শে নভেম্বর প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করে বের হয়ে এসে সাংবাদিকদের বলেছেন। আবার কুমিল্লায় কর্মী সম্মেলনেও শফিকুর রহমান সাহেব দ্রুত সংস্কার শেষে নির্বাচনের অনুষ্ঠানের কথা বলেছেন। নির্বাচনের সময় তারিখ নিয়ে আগের যে অবস্থান সেটা কি পরিবর্তন হলো কিনা জামাতে ইসলামের? কারণ একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বেশি বিলম্বিত হলে সরকার দেশের পরিস্থিতি সামাল দিতে পারবে না। এটিও কি একটি কারণ?
এখানে ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, এটা তো জামাতের স্ট্যান্ড, তারা ভালো বলতে পারবে। তবে বক্তব্য থেকে আমাদের কাছে যেটা প্রতিভাত হচ্ছে, যা আমরা মনে করছি, শুরু থেকেই জামাত ইসলাম বলছে একটা যৌক্তিক সময়ের কথা। সেই সময়টা কতটুকু হতে পারে সেটা স্পেসিফাইড না, বিশেষ করে 1 বছর হতে পারে, 1.5 বছর হতে পারে। যে কমিশনগুলো গভর্নমেন্ট গঠন করেছে, এই কমিশনগুলো দ্রুত সংস্কার প্রস্তাবগুলো দেওয়ার ব্যাপারেও বারবার বলা হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং প্রধান উপদেষ্টার সাথে তো তারা বারবারই বসছেন, বসে রাজনৈতিক পরিস্থিতিগুলো গ্রাজুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে এক ধরনের পরিস্থিতি, কালকে এক ধরনের পরিস্থিতি। এখানে একটা বড় বিষয় খেয়াল রাখতে হবে একটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে, যে এই গভর্নমেন্ট বিশেষ করে এই যে অভ্যুত্থানটা হয়েছিল, অভ্যুত্থানের অনেক স্টেক হোল্ডার ছিল, এবং যারা রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ, প্রত্যেকেই কোনো না কোনো দলকে ভালোবাসে, ভোট দেয়। তো যেই গভর্নমেন্টটা ফরমেশন করেছে এরা কোনো পলিটিক্যাল পার্টি নয়, সুতরাং তাদের বেজমেন্টের ব্যাপারে তারা নিজেরাও আমার মনে হয় যথেষ্ট সন্দিহান, যার ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বারবার তারা বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, এবং আমার মনে হয় অধিকাংশ রাজনৈতিক দলগুলোই এই ব্যাপারে একমত যে আমরা একটা সংস্কারের দিকে গিয়ে এরপরে নির্বাচনটা দিব। এর কারণটা হচ্ছে দেশে 15 বছর ধরে আমরা দেখেছি এখানে কোনো নির্বাচনের সংস্কৃতি ছিল না। ইভেন আমি ভোটার হওয়ার পর থেকে কোনো দিন ভোট দিতে পারি নাই। যখনই ভোট দিতে গিয়েছি স্টুডেন্ট হিসেবেও আমাকে রিফিউজ করা হয়েছে যে আপনার ভোট দেওয়া শেষ, এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের শিকার হয়েছি। তো রাষ্ট্রের টোটাল কাঠামোটা, বডিটা আমরা এখনও দেখছি ডিসি থেকে শুরু করে ইউনো বা অন্য অন্য জায়গাগুলোর অনেক কনস্ট্রাকশনের দরকার। এরপরে নির্বাচন কমিশনগুলোর অনেক সংস্কারগুলো দরকার, এবং প্রত্যেকটা জায়গায় যে লোকগুলো বসা আছে সেই লোকগুলোকে আবার চেষ্টা মানে তাদেরকে ভাবতে হবে যে এদের দ্বারা আসলেই সুষ্ঠু একটা নির্বাচন সম্ভব কিনা। এই বিষয়গুলো যত দ্রুত করতে পারবে এই দেশের জন্য ভালো, এবং বিশেষ করে বাইরের দেশগুলো থেকে যে কনস্পাইরেসিগুলো করা হচ্ছে এর এগেইনস্টে একটা নির্বাচিত গভর্নমেন্ট যেভাবে রোল প্লে করতে পারে, স্বাভাবিকভাবে ইন্টারিম গভর্নমেন্টের এগুলা করতে অনেক চিন্তা করতে হয়। আরেকটা হচ্ছে অসহযোগিতা পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে, কারণ প্রশাসন টোটালটাই আমার মনে হচ্ছে চিন্তা করে যে এই সরকারের অর্ডার ফলো করব, 2 দিন পরে তো এই সরকার থাকবে না, তো এদের জন্য আমি আসলে কি কারণে আমি তার অর্ডারটা ফলো করব। আবার 2 বছর পরে এসে যারা দেখবে যে আমি এদের লোক ছিলাম, তখন আমাকে সাসপেন্ড করবে। এটা তো একটা ব্যাড কালচার আমাদের বাংলাদেশের পলিটিক্যাল অঙ্গনে এবং বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। এই কালচার ডেভেলপ না হলে এই গভর্নমেন্টের পক্ষেও আদতেও কতটুকু সম্ভব যে ফুল ফাংশনিং করে কতদিন সাস্টেইন করা। এ কারণে আমার মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো এগুলোর ব্যাপারে বেশি গুরুত্ব দিচ্ছে, সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করার। জি, আমানুল্লাহ আমান, নির্বাচন কবে হোক চাইছেন আপনারা, কবে হলে ভালো হয়? ধন্যবাদ আপনাকে। সংস্কার কি অদৃশ্য কিছু কিনা এটা আমি বুঝতে পারছি না, যে সংস্কার তো দৃশ্যমান কোনো কিছু হওয়ার দরকার। যে আপনি দেখেন যে আজকে প্রায় 4 মাস হয়ে গেল, আপনি ওই যে আলোচক একজন বললেন যে পুলিশের কথা, আপনি একটু আগে জ্যামের কথা আমাকে উদাহরণ দিয়ে বললেন না। ঢাকা শহরে এখন যে জ্যাম হচ্ছে, জ্যাম তো ঢাকা শহরে দীর্ঘদিনই মানে বহু বছর ধরে আছে। তো দেখবেন যে যারা ট্রাফিক সার্জেন্ট আছে বা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে, তারা হয়তো বা সেই উপরে ইনকাম নেই, যার কারণে একটা অনীহা আছে। পাশাপাশি মনে হচ্ছে যে এই গভর্নমেন্টকে তারা ওন করে না, এই ধরনের একটা আচরণ। আপনি এখন রাস্তায় গিয়ে দেখেন যে বড় বড় বাসগুলো দেখা গেছে যে রাস্তায় এভাবে সেভাবে রাখা হয়েছে, আবার দেখা গেছে যাত্রী উঠানোর জন্য রাস্তা আটকে রাখা হচ্ছে, ওনারা দিব্যে আশেপাশে চা খাচ্ছেন, কোনো খোঁজখবর রাখছেন না, পুরো শহরে জ্যাম হয়ে যাচ্ছে। তো এই যে এদেরকে মনিটরিংয়ের মধ্যে আনা, কেন তারা অনগ্রহী, কেন তারা কাজ করছে না, কেন আন্তরিকতা নেই। পাশাপাশি যে পুলিশ প্রশাসনের আমরা তো অনেকবারই রিমান্ডে গিয়েছি, অনেক কিছু আমরা দেখেছি ফ্যাসিজমের সময়, যে যারা ছাত্রলীগ যুবলীগের ছিল এবং সরাসরি ছাত্রলীগ থেকে পুলিশ এসেছে কাউন্টার টেরোরিজম এবং ডিবি সিআইডি অন্যান্য সংস্থাগুলিতে, আপনি অধিকাংশ এখনও বহাল তবিয়তে আছে। তারা ঢাকায় ছিল, তাদেরকে দেখা গেছে যশোর পাঠানো হয়েছে, ঝিনাইদহ পাঠানো হয়েছে, চিটাগাংয়ে পাঠানো হয়েছে। তো এদেরকে যে মূলত এরা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য গত 15-16 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যে নিপীড়ন বলতে যা বোঝায়, সেই দুর্বিষহ অবস্থা সৃষ্টি করেছিল এই প্রশাসন, যারা সরাসরি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে এখানে নিয়োগ পাওয়া। এদেরকে এখন পর্যন্ত মানে 001% অপসারণ করা হয় না। তো কি সংস্কার হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি না। আপনার রাষ্ট্রের ফাংশনাল যতগুলি বিষয় থাকে সেই একই স্টাইলে আওয়ামী লীগ দেখা গেছে আওয়ামী লীগের দেখে আনতো, ওনাদের প্রতি ওনাদের দেখতেছে অনেকটা এলাকা প্রীতি, যে সারা বাংলাদেশ খুঁজে কোথাও লোক পাচ্ছে না, চিটাগাংয়ের একজনকে এনে বসিয়ে দিচ্ছে। আপনি খোঁজ করে দেখেন। এটা আমি কোনো অন্তর্বর্তী সরকারকে সফল করার জন্য আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু তারাও যদি ইন্টেনশনালি ওই ধরনের নিয়োগ দিয়ে থাকে, তারা যদি শুধুমাত্র যে একটা সময় ক্ষেপণ করার জন্য চেয়ারকে ধরে রাখার একটা প্রবল প্রবণতা থাকে, তাহলে আপনি সংস্কার তো কখনো দৃশ্যমান হবে না।
এখন আমাদের কিছু ভাই বোনেরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ওনারা বলতে থাকছে যে সংস্কার হওয়ার পরে বা সংস্কার তো ভাই দৃশ্যমান কিছু হতে হবে, পাবলিককে তো বুঝতে হবে যে এই সংস্কারটা এদেশে হচ্ছে, কিন্তু আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পারতেছি না। ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ওনারা অনেকেই বলে থাকেন যে শুধুমাত্র একটি ভোট নির্বাচন হওয়ার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন হন না। ওনাদের জ্ঞাতার্থে বলছি শুধুমাত্র চাকরিতে কোটা প্রথা আপনার বাতিল হওয়ার জন্য কিন্তু একটা আন্দোলন হয় না। বাংলাদেশের সাধারণ মানুষ গার্মেন্টস শ্রমিককে বিসিএস ক্যাডার হওয়ার জন্য জীবন দিয়েছে নাকি? এই যে যারা মিডিয়া কর্মী ছিল, যারা একটা ভালো চাকরি করতো, তারাও তো অনেকে রাস্তায় নেমেছে। যদি হাসিনা টিকে থাকতো যমুনা টেলিভিশন তো বন্ধ হয়ে যেত। তো সুতরাং সকল শ্রেণী পেশার মানুষ যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে নিপীড়িত ছিল। তারা মনে করেছে যে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হচ্ছি, যার কারণে মানুষ রাস্তায় নেমেছে। সুতরাং সকল প্রকার অধিকারের জন্যই মানুষ রাস্তায় নেমেছে। প্রধান কারণ যে গত 7ই জানুয়ারি ডামি ইলেকশন হয়েছে, 18 সালে 14 সালে যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সে যে আকাঙ্ক্ষা থেকে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, বারবার ভোটাধিকার বঞ্চিত হওয়ার কারণেই কিন্তু হাসিনার ফ্যাসিজম শক্তিশালী হয়েছে এবং হাসিনা এই নিপীড়ন চালাতে পেরেছে সারা দেশে। সুতরাং এটা একটি প্রধান চাওয়া। তো আমরা যদি দেখি যে না সংস্কারগুলি খুবই দৃশ্যমান হচ্ছে এবং বাংলাদেশ প্রকৃত অর্থে উপকৃত হচ্ছে, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু আপনার সংস্কার প্রক্রিয়া যদি আরেকটি কি বলে যে ক্ষমতায় থাকার দীর্ঘমেয়াদী অপচেষ্টা হয়ে থাকে, তাহলে সেখানে মানুষ একদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। হাসিনার এই ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে যদি মানুষ রাস্তায় নামতে পারে, আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামতে সময় লাগবে না। সুতরাং আমাদের বার্তা খুবই স্পষ্ট যে আপনারা বলতে যারা এখন সরকার পরিচালনা করতেছে, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সবাই আন্দোলন করেছি। আজকে প্রত্যেকটা কাজের সময় দেখবেন যে তারা তাদের মতো করে গোষ্ঠীগত সে সংকীর্ণতার মধ্যে রয়েছে। শুধুমাত্র যখন কোনো বিপদে পড়ে তখন সব ছাত্র সংগঠন নিয়ে বসে। এই যে মাঝখানে আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সংঘর্ষ হলো, যে দ্বন্দ্ব হলো, সেই সময় আমাদেরকে নিয়ে বসেছে। পরের দিন আবার প্রধান উপদেষ্টার সাথে যখন মিটিং, তখন শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা গেল, অন্য সংগঠনকে ডাকলো। সুতরাং হাসিনা যে স্টাইলে চলছে, আপনি যদি সেটাকে ফলো করেন, তো আপনার নিজের ভিতরেই সংস্কারের কোনো প্রবণতা নেই। সেই জায়গা থেকে আপনি বেরোয় আসতে হবে। তাহলে আমরা মনে করবো যে না, একটা সংস্কারের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আর না হলে মানুষ বুঝে তার অধিকার বুঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময়। জি, আমানুল্লাহ আমান, আপনি যে কিছুটা অনেকের সুর আপনার কথার মধ্যে দিয়ে পেলাম, সেটা নিয়ে আমি আলোচনা করব। একটা বিরতি নিব, কিন্তু বিরতির আগে মেঘ মোল্লার বসু আপনার কাছে একটু জানতে চাই, যেটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে নির্বাচন বেশি বিলম্বিত হলে সরকার দেশের পরিস্থিতি সামাল দিতে পারবে না, সেই মতামত নিয়ে আপনার মন্তব্য জানতে চাইব। আর আমরা বিভিন্ন সময় দেখছি উপদেষ্টারা বা সেনাপ্রধানও নির্বাচন নিয়ে একটা সময়সীমা, একটা নির্দিষ্ট সময় পরপরই কেউ না কেউ বলছেন, এবং সেই সময়সীমাটা 1 থেকে 1.5 বছরের মধ্যে। কিন্তু তার পরপরই আবার প্রেস উইং থেকে বলা হচ্ছে কেবলমাত্র প্রধান উপদেষ্টাই বলবেন নির্বাচনটা কখন হবে। এতে করে কি আসলে মানুষের মধ্যে নির্বাচনের সময়কাল নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় কিনা? তা তো তৈরি হচ্ছেই। নির্বাচন আজ থেকে 1 বছর পরে হতে পারে, কিন্তু সেটা তো আসলে এই মুহূর্তে রোড ম্যাপ দিতে তাতে কোনো সমস্যা নেই। আপনি বলেন যে 1 বছর পরে করবেন, যে আমি আগামী 3 মাসে এই করবো, তারপরের 3 মাসে এই করবো, তারপরের 6 মাসে এই করবো। আপনি কোনো রোড ম্যাপ দিচ্ছেন না। আপনি নির্বাচন কিভাবে হবে, কবে হবে, সেই বিষয়ে কোনো কথা বলছেন না। কেউ নির্বাচন নিয়ে কিছু জিজ্ঞেস করলেই বলেন যে নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য কি মানুষ অভ্যুত্থান করছে নাকি। মানুষ কি কারণে অভ্যুত্থান করেছে কেউ জানে না। আপনি কেন নেমেছিলেন আর আমি কেন নেমেছিলাম, এটা তো এক না। কিন্তু মানুষ 16 কোটি মানুষেরই কোনো না কোনোভাবে সে নিপীড়িত বোধ করেছে, সেই জন্য সে নেমেছে। আর একটা জিনিস খুব স্পষ্ট হওয়া দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে কোনো রাজনৈতিক সরকার হতো, তাহলে এই 3 মাসে বিরোধীরা রাস্তায় নেমে পাগল বানায় ফেলতো। কিন্তু যেহেতু প্রত্যেকটা পলিটিক্যাল এন্টিটিরই এক ধরনের একটা ইনসেন্টিভ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, সেই জন্য ওইভাবে করে করা হচ্ছে না। নইলে যেই সংস্কারের কথা বলা হচ্ছে, একদিকে সংস্কারের কথা বলা হচ্ছে। আপনি জানেন বা আমি জানি যে বাংলাদেশে গত 5ই আগস্টের পর পুলিশ ফোর্সের কি হয়েছে, পুলিশ ফোর্স কোথায়, আমরা কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স জানি না। আমি প্রোপাগান্ডারা বলে দিচ্ছে যে 3000, 5000, 7000 পুলিশ মারা গেছে। কোনো কাউন্টার করেছে যে বাংলাদেশের গভর্নমেন্ট যে না এত মারা যায়নি, এত মারা গিয়েছে, এই জায়গায় মারা গিয়েছে। এবার পুলিশ ফোর্স যদি কোনো জায়গায় অ্যাক্টিভ না থাকতে পারে, পুলিশ ফোর্স যদি তার দায়িত্ব না নিতে পারে, তখন কি হয়? তখন আপনাকে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিতে হয়। মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দেওয়ার রেজাল্ট কি? বাংলাদেশের এবং তার পূর্ববর্তী পাকিস্তান আমলের ইতিহাস যারা জানেন তাদেরকে আলাদা করে বলা লাগবে না যে এটা কেন খুব বিপজ্জনক একটা জিনিস। কাজে আমরা চাই এই সরকার সফল হোক, কিন্তু এই সরকার যেভাবে কাজ করছে তাতে আসলে 3 মাস, 6 মাস, 1 বছর এই সরকার আদৌ নিজেই টিকতে পারবে কিনা, এই সরকার নিজেই আরো জনপ্রিয় হয়ে উঠবে কিনা, তা আমরা কোনো রাজনৈতিক শক্তি বুঝতে পারছি না। কাজে আমার মনে হয় সরকারের খুব দ্রুতই সংস্কার যা করা, সেই সংস্কার তারা করুন, সমস্যা নেই, কিন্তু সেই সাথে একই সঙ্গে একটা নির্বাচনের রোড ম্যাপ বেঁধে দিক, যাতে করে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো আসলে সেখানে কোথায় কন্ট্রিবিউট করার, কোথায় গঠনমূলক সমালোচনা করার সেই জায়গাগুলো খুঁজে পায়। না হলে কিন্তু একটা ধোঁয়াশা এবং অস্পষ্টতা গোটা
জাতির মধ্যে তৈরি জাতির মধ্যে তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আনিকা তাহসিনা। রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টার সাথে আমরা একই ফ্রেমে দেখলাম ছবি, কিন্তু ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ওইরকম একটা ফ্রেম তৈরি হবে আমরা ভেবেছিলাম, কিন্তু ওইরকম একই ফ্রেমে সবগুলো ছাত্র সংগঠনকে প্রধান উপদেষ্টার আশেপাশে দেখলাম না কেন? আমি আসলে এই প্রশ্নটি আশা করছিলাম, যাতে আমরা এটার সুন্দর একটি জবাব আপনাদের মাধ্যমে উপস্থাপন করতে পারি। প্রথমত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট থেকে বাকি ছাত্র সংগঠনগুলো যুক্ত হয়েছিল, সেই বিষয়টিকে প্রধান উপদেষ্টা আসলে স্বাগত জানিয়েছিলেন। এবং আমরা যেটি জেনেছিলাম যে এই মিটিংটি হবে খুবই ইনফর্মাল, এবং আমরা সেখানে ওনার সাথে মত বিনিময় করব, এবং খুব সাধারণভাবে আমরা আমাদের পুরো আন্দোলনের যে জার্নি, সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, মজার কিছু ঘটনা, টুকরো স্মৃতি, সেগুলো তুলে ধরব। আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রধান উপদেষ্টার যে ইমোশনাল কানেকশন, সেই জায়গা থেকে তিনি আমাদেরকে আহ্বান করেছেন, এবং তিনি তো রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন। রাজনৈতিক দলগুলোর একটি অংশই তো তাদের ছাত্র সংগঠন, সরাসরি অংশ কিন্তু না। এই আন্দোলনে তো ছাত্র দলের ভূমিকা ছিল, ছাত্র ইউনিয়নের ভূমিকা ছিল, সকলের ভূমিকা ছিল, সকলে আপনাদের সঙ্গে সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। আমি সেটি অবশ্যই অ্যাকনলেজ করি। আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক বা জাতীয় ঐক্যের যে স্পিরিট, সেটি আসলে রাজনৈতিক সংগঠনের সাথে যে আলাপচারিতা হয়েছে, সেটির মাধ্যমে আমার মনে হয় যে কনভে করা যায়। আমার কথার মূল ভাব হচ্ছে সেটি। কিন্তু অবশ্যই রাজনৈতিক সংগঠনের সাথে সাথে তাদের ছাত্র সংগঠন যারা আছে, তাদের সাথে বসাও জরুরি। আমি সেটিকে ফেলে দিচ্ছি না, তবে সেটি আসলে প্রধান উপদেষ্টা আমাদের সাথে যে উদ্দেশ্যে বসেছেন, সেটি হয়তো এক হবে না, এবং এখনো তো সুযোগ আছে, ওই রুমটি তো আছে এখনো, যে তারা এখনো বসতে পারে। আপনি বলছেন আনিকা, আপনি বলছেন সুযোগ আছে, কিন্তু তার আগেই কিছু ঘটনা ঘটেছে। আমানুল্লাহ আমান দেশের স্বার্থে সব ছাত্র সংগঠন এক থাকার ঘোষণা দিয়েছে, কিন্তু সেটা পৃথক বৈঠকে, একই বৈঠকে নয়। বৃহস্পতিবার কাটাবনে একটি হোটেলে 28টি ছাত্র সংগঠন বৈঠক করেছে। আপনারা ছাত্র ফেডারেশন, 8 বাম সংগঠনের মোর্চা, গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণতান্ত্রিক ছাত্র জোট মিলে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির ছিল না। এর আগে মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির 20 জনের একটি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য ছাত্র সংগঠনগুলোকে বৈঠকে ডাকে, কিন্তু ছাত্র দল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র জোট সেখানে যায়নি। দেশের স্বার্থে তো সবাই এক, তাহলে বৈঠক কেন আলাদা হলো? ধন্যবাদ আপনাকে। আপনি এই যে সোহরাওয়ার্দী কলেজ এবং হাবিবুর রহমান মোল্লা কলেজের আন্তঃপ্রাতিষ্ঠানিক যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের পরে কিন্তু আমাদেরকে সব সংগঠনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওনার আহ্বান করলো যে একসাথে বসবে। আমরা সাথে সাথে কিন্তু সেখানে গিয়েছি, এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি বলে ওনাদেরকে অবহিত করেছি। এর আগে আপনি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা, এটা তো সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, শুধুমাত্র ফ্যাসিস্ট ছাত্রলীগ ছাড়া সবাই ছিল। সেই 3 মাস পরে কিন্তু যখন আরেকটি ঝামেলা হলো, আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব হলো, তখন আমাদেরকে ওনারা আহ্বান করেছেন, আমরা সাথে সাথে সাড়া দিয়ে ওখানে গিয়েছি। সেদিন কিন্তু ওনারা কমিটমেন্ট করেছেন এবং ওনারা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে কোনো সংগ্রামে সংকট এবং সামনের দিনগুলোতে যে কোনো কাজে আমরা একসাথে সিদ্ধান্ত নেব। এরপরেই আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ওনারা গেলেন, সেখানে শুধুমাত্র যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা গেলেন। তো সেটা ওনাদের কাছ থেকে আমরা ওভারফোনে ব্যাখ্যা চাই, সেটা কোনো ব্যাখ্যা দিতে পারেন না। এখন সুদিনে আপনি মনে রাখবেন না, শুধু দুর্দিনে আমাদেরকে ডাকবেন, তো সেটা তো হতে পারে না। তো পরবর্তীতে আর আমাদের একটি এখানে স্পষ্ট যুক্তি রয়েছে। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা। ওনারা স্পষ্ট, হাসনাত আবদুল্লাহ সহ অন্য যারা ছিলেন, আমি ছিলাম প্রতিনিধি হিসেবে ছাত্র দলের ওখানে, তারা বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, সেইখানে আমরা অরাজনৈতিক কাউকে আমরা আহ্বান করিনি। এবং ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি বললেন, তারাও যে বসেছে সেখানে কিন্তু আমাদেরকে ডাকেনি। এবং তাদের বিষয়ে আরেকটি আমাদের প্রশ্ন রয়েছে, সেটা অপরাপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন এবং পরিবেশ পরিষদ অধিভুক্ত ছাত্র সংগঠন, সেখানে 13টি ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের। তাদের একাধিক ছাত্র সংগঠনের ইসলামী ছাত্র শিবিরের বিষয়ে স্পষ্ট আপত্তি রয়েছে যে
তাদের ৭১-এর তাদের মানে জামায়াত ইসলামীর ৭১-এর ভূমিকা, পাশাপাশি সময় আপনি ৫ই আগস্টের এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার আগে যদি ফ্যাসিজমের কারণে তারা তাদের কমিটিগুলো প্রকাশ করতে পারে না, সেটা একটা বক্তব্য মানুষ সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে। কিন্তু এখনও দেখবেন যে আজকে অথবা কালকে কোনো সময় বাংলাদেশে কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের কমিটির আত্মপ্রকাশ করতেছে। তো একটি ছাত্র সংগঠন একটি অনুকূল পরিবেশে তার পরিচয়, তার আইডেন্টিটি ছাত্র সমাজকে দিবে না, এটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। এবং অপরাপর যে ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র ইউনিয়ন সহ অনেকে আমাদের সাথে এ বিষয়ে কথা বলেছে যে এটা তো হতে পারে না। সুতরাং আমরা এই যে অন্তর্ধানে থাকা অথবা মনে করেন যে প্রকাশ্যে আসতে অনীহা প্রকাশ করে এমন কোনো ছাত্র সংগঠন আমরা আহ্বান জানাতে আগ্রহী ছিলাম না। পাশাপাশি অপরাপর যে ছাত্র সংগঠন তাদেরও এখানে আমি যেটা আগেই বললাম যে তাদের ছিল শিবির সম্বন্ধে তাদের প্রশ্ন ছিল যে তাদেরকে ডাকলে তারা আসবে না। সুতরাং এই হচ্ছে সারমর্ম। আর ওনাদের উদ্দেশ্যে যেটা বলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, আপনাদের স্পষ্ট মনে রাখতে হবে, আপনারা বারবার বলেছেন যে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। মনে করেন আজকে আপনাদের এই টেলিভিশনের সকল যারা চাকরি করেন তারা একটি দাবিতে যদি ঐক্যবদ্ধ হন, কিন্তু হঠাৎ করে একজন যদি বলে যে না আমার মতো করেই সবকিছু হবে, সেটা তো হতে পারে না। এখানে ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, অপরাপর সকল ছাত্র সংগঠন, খুনি হাসিনা বিরোধী সবাই ছিল। আজকে ওনারা দেখা গেছে ওই যে ফুটপাথ থেকে সংসদ ভবন পর্যন্ত কোথায় কি হবে সেটা নির্ধারণ করতে গেলে তো দেখা গেছে যে একটা রাষ্ট্রীয় চেইন অফ কমান্ড ব্রেক হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলিতে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ অন্যরা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে রাষ্ট্রীয় যে প্রোটোকল, সেই চেইন অফ কমান্ড ব্রেক করে সচিবালয়ে কে বসবে সেটা নির্ধারণ করা আপনাদের দায়িত্ব না, এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা কে কোথায় বসবে সেটা এনাফ ইজ এনাফ। প্রথম দিকে যেরকম ছিল বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিছে, কিন্তু আপনি ছাত্র হিসাবে আপনি পড়ালেখা করে আপনি সচিব হবেন কিনা আপনার বাকি জীবনে, সেটার একটা বড় প্রশ্ন রয়েছে। সুতরাং ওই জায়গায় রাষ্ট্রীয় সিনিয়রিটির জায়গায় কে বসবে না বসবে, আপনারা যাচ্ছেন এই জায়গা থাকতে পারবে না, পুলিশের কে আসবে না আসবে, এই সমস্ত জায়গাগুলি থেকে বের হয়ে এসে বাংলাদেশ বিনির্মাণে যে রকমের গঠনমূলক কাজ করা যায় সেগুলিতে আসেন। আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে বড় বড় রাজনৈতিক দলগুলো যাদের প্রচন্ড রকম ঘাম শ্রম ত্যাগের বিনিময়েও কিন্তু আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ত্বরান্বিত হয়েছে। আমাদের আহ্বান থাকবে যে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। জি, আনিকা তাহসিনা, একটা প্রশ্ন করে আমি তারপর নুরুল ইসলাম সাদ্দামের কাছে যাব, কিন্তু প্রশ্নটা আপনাকে করে রাখতে চাই। যেমনটা আমানুল্লাহ আমান বলল, সচিবালয়ে কে সচিব হবেন, পুলিশের পদায়ন কিভাবে হবে, সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কন্ট্রোল করছে? ফুটপাত থেকে সচিবালয় পর্যন্ত কন্ট্রোল করার চেষ্টা করছে কিনা সেই প্রশ্ন আপনার কাছে করছি। নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রদল ডাকসু নির্বাচন তাড়াহুড়ো করে হোক সেটা চায় না, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির সহ কয়েকটি সংগঠন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু নির্বাচন চায়। এই দ্বিমত কোনো সমস্যার কারণ হবে কিনা? আপনারা কি করে এই বিষয়টাতে একমত হতে পারলেন না? থ্যাংক ইউ। এখানে একটা বিষয় হচ্ছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আমাদের সেদিন তো প্রায় 30টার মতো অর্গানাইজেশন সেখানে ছিল। দাওয়াত পাওয়ার পরেও সেখানে 2টা সংগঠন অনুপস্থিত ছিল। ইভেন ছাত্র শিবির যে আহ্বান জানিয়েছিল, আমান ভাই হয়তো ইনফরমেশনটা তার কাছে নাই, আমাদের পক্ষ থেকে ছাত্র দলের কাছে আহ্বান জানানো হয়েছিল, তারা হয়তো সাংগঠনিক ব্যস্ততার কারণে আসতে পারেনি। আর যে ক্রিয়াশীল যে শব্দগুলো ব্যবহার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডেকেছিল ছাত্র সংগঠনগুলোকে, তাই তো? প্রধান উপদেষ্টা তো ডাকেননি। না না, জি বলেন। আর ছাত্র শিবিরের পক্ষ থেকেও পরবর্তীতে ডাকা হয়েছিল, মানে তার আগে ডাকা হয়েছিল, কিন্তু ছাত্রদল সেখানে অনুপস্থিত ছিল, আর একটা ছাত্র সংগঠন সেখানে অনুপস্থিত ছিল। এখানে একটা বড় বিষয় হচ্ছে যেটা অবতারণা করা হচ্ছে বারবার, ক্রিয়াশীল ছাত্র সংগঠন। তো ক্রিয়াশীলতার আসলে স্পেসিফিক ডেফিনেশন আমাদের জানা নাই। যে একটা ছাত্র সংগঠন, তার জেনারেলি ইউনিভার্সিটিগুলোতে লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার ছাত্ররা যেই সংগঠন করে, সেই সংগঠনটা পরিবেশ পরিষদ নামে একটা ভুইপুর সংগঠন, যার কোনো ম্যান্ডেট নাই, যার কোনো হচ্ছে লজিক নাই, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্টের আওতায় পড়ে না। এটা অনেকটা হচ্ছে ফ্যাসিবাদী আচরণের মতো, যে এই ছাত্র সংগঠন কাজ করতে পারবে, এটা কাজ করতে পারবে না। এই আচরণগুলো আমরা কখনোই আসলে টলারেট করি না। আর আমার মনে হয় যে তারা যে শব্দগুলো ব্যবহার করছে, একটা দায়িত্বশীল ছাত্র সংগঠনের কাছ থেকে এই শব্দগুলো আমরা আশা করি না। আর এই জাতীয় চর্চাগুলো আমরা খুব বেশি জবাবও দিতে চাই না এবং করতেও চাই না। তবে আজকে কয়েকটা বিষয় একটু বলতে চাই, বিশেষ করে ছাত্র সংসদ ইলেকশনের ব্যাপারে। আমাদের সাথে যে ছাত্র সংগঠনগুলো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এসেছিল বা শিবিরের আহ্বানে এখানে যারা এসেছিল, সবাই সেখানে একমত হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন দিতে হবে।
আবার ছাত্রদল যখন আহ্বান করেছে সেই ছাত্র সংগঠনের একটা অংশ সেখানে ছিল। সুতরাং সকল ছাত্র সংগঠনের যে এটা বক্তব্য, আমার কাছে এটা মোটেও মনে হচ্ছে না এটা ছাত্র দলের তাদের অভিমত হতে পারে। তবে আমাদের বক্তব্য হচ্ছে জাতীয় ইলেকশন, এত বড় কোটি কোটি লোকের একটা ইলেকশন, সেই ইলেকশনের ক্ষেত্রে তারা খুব দ্রুত চাচ্ছে। আর একটা ছাত্র সংসদ একটা ছোট্ট একটা ইউনিভার্সিটিতে হবে, এইখানে এত সময়ের কি দরকার? অর্থাৎ ছাত্ররা আসলে কেন সময় চাচ্ছে কিনা, নাকি শুধু ছাত্রদলই চাচ্ছে, কেন চাচ্ছে, এটার তো একটা লজিক থাকতে হবে। ইলজিক্যাল কথাগুলো ছাত্ররা আসলে অ্যাকসেপ্ট করবে না। যারা ভোট দিবে, যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারা যদি চায় ইলেকশন হোক, আর যারা হচ্ছে ইলেকশন করে হচ্ছে এখানে ভিপি জিএস হতে চায়, তাদের মতামত এইখানে তার মানে আপনি বলছেন একটা প্রশ্নের জায়গা আছে, জাতীয় নির্বাচন দ্রুত চাইলে ডাকসুর মতো এত ছোট নির্বাচন কেন আসলে দেরি করে চাচ্ছে? আনিকা, ছোট করে উত্তরটা দিবেন, কারণ আরো বিষয় কথা আছে, মেঘমল্লার কাছে যেতে হবে। ছোট করে প্লিজ, যেটা বলেছিলাম সবকিছুই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কন্ট্রোল করছে কিনা, যেটা আমানুল্লাহ আমান বলতে চাই। আসলে এই প্রশ্ন মানে উনি আমাকে যেভাবে অ্যাটাক করে প্রশ্ন করেছেন, আমি এইভাবে উত্তর দিতে চাই না। প্রথমত এই প্র্যাকটিসটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে চায় না। আসলে তৃণমূলের দিকে তাকালেই বোঝা যায় একটি সংগঠন সামনে তারা নিজেদেরকে কিভাবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। এই জায়গায় আমি বিএনপিকে বলবো, দয়া করে আপনারা একটু নিজেদের দিকে তাকান। আপনাদের তৃণমূলে উনি কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের, তবে জাতীয়তাবাদী ছাত্র দলের তৃণমূল কি করছে আমি সেদিকেই তাকাতে বলবো। একা স্টেক হোল্ডার না, আপনি তো হয়তোবা জানেন না, আপনি জানেন যে কারা কারা গিয়েছে, আগে জানতে হবে ভাই, জানবেন না তারপর তো কথা বলবেন। কাকে বলছেন আমানুল্লাহ আমান, কাকে বলছেন একটু আরেকবার যদি বলতেন? আমি বলছি ওনাকে, উনি যেভাবে বলছে ওনাকে জানতে হবে আগে যে আসলেই আমি যেটা বলেছি যে সচিবালয়ে কেউ যাচ্ছে কিনা। আমরা তো এরকম অনেক ঘটনা দেখেছি যে আনিকাকে বলছেন। জি আনিকা উত্তরটা দেখ। জি আমি আমার উত্তর শেষ করি, তারপর আমি বলতে চাই যে একটি ছাত্র সংগঠনের কি ইন্টেনশন সেটি তার তৃণমূল থেকে অনেকটা বোঝা যায়। তো ছাত্রদল যে ধ্বংসাত্মক কাজকর্ম তাণ্ডব চালাচ্ছে তৃণমূলে, আমি আশা করছি সেটি নিয়ন্ত্রণে আনার তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। আর দ্বিতীয়ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই এটি নিয়ন্ত্রণ করবে না যে সচিবালয়ে কে বসবে, পুলিশ প্রশাসন কে চালাবে। আমি মনে করি না এই জায়গায় আমরা কোনোদিনও স্টেক চেয়েছি বা আগামীতেও চাই, কারণ সরকার একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা আলাদাভাবে কাজ করবে এবং ছাত্র সংগঠন সেটি কখনোই চালাবে না। তবে যদি আপনি ছাত্রদের স্পিরিটের কথা চিন্তা করেন, যে ছাত্ররা আদৌ কি প্রশাসনে এরকম কাউকে দেখতে চাচ্ছে যিনি হচ্ছে সামনেও ফ্যাসিবাদ সার্ভ করবেন, কিংবা যিনি গত 15 বছর ধরে ফ্যাসিবাদকে সার্ভ করে গিয়েছেন, সেই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি বিতর্কিত হয়, সেটি নিয়ে কি ছাত্ররা কথা বলবে না? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ছাত্রদের বিপক্ষে গিয়ে সেখানে অবস্থান করবে? অবশ্যই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রদের যে স্পিরিট সেটি কি ধারণ করবে। সো এই জায়গা থেকে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে থাকে, আমি মনে করি সেটির যৌক্তিকতা আগে নির্ধারণ করা উচিত বলে আপনি মনে করেন। জি, মেঘমল্লার বসু, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্রলীগ ছাড়া বাকি সব ছাত্র সংগঠনের মধ্যে ঐক্য ছিল। 5ই আগস্টের পরে সেই ঐক্য ধরে রাখার কথাও বলা হয়েছে, এক মঞ্চে তারা হাত মিলিয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে সেই ঐক্য একটু প্রশ্নের মুখে মনে হয়। প্রশ্নের মুখে। তার কারণটা খুব স্পষ্ট। কারণটা হচ্ছে যে, ধরেন যদি খুব স্পষ্ট করে বলি, আনিকা যে কথা বললেন যে হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে ভাবে করে ডাকা হয় নাই, তার কারণ কি? তার কারণ হচ্ছে ওইখানে যায় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের আন্দোলনকালের যে আবেগের গল্প ইত্যাদি ইত্যাদি এগুলো প্রধান উপদেষ্টার সাথে করেছে। কিন্তু বিষয়টা তো প্রধান উপদেষ্টার অবসরকালীন একটা আলোচনার জায়গা ছিল না, জিনিসটা ছিল জাতীয় ঐক্যের প্রশ্ন। সো জাতীয় ঐক্যের প্রশ্নে আপনি সব রাজনৈতিক দলগুলিকে ডাকছেন, কিন্তু আবার কি হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনি প্রথমে ডাকছেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাকি সংগঠনগুলোকে ডাকছে। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ইন্টারমিডিয়েটরি? মানে আমি ইন্টারমিডিয়েটরির বাংলা শব্দটা ব্যবহার করলাম না, কারণ তাহলে ওনারা কষ্ট পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে তাদের তো এই মধ্যস্থতা করতে কেউ বলে নাই। ছাত্র সংগঠনগুলিকে যদি মনে হয় যে ছাত্র সংগঠনগুলি ঐক্যের জন্য প্রয়োজন, তাহলে ছাত্র সংগঠনগুলির ওপিনিয়ন নেন। এবং আমার ছাত্র দলের বড় ভাই যে কথা বললেন, আমি সে কথার সাথে 100% একমত যে আপনি প্রত্যেকবার বিপদে পড়লে সব ছাত্র সংগঠনকে ডাকবেন, কিন্তু আপনি যখন উল্টোপাল্টাগুলো করবেন তখন আপনি ডাকবেন না। এরপর কি হয়, যেই সব কাজে আমাদের কোনো দোষ নেই, যেহেতু এটা একটা বৃহত্তর ঐক্য, আমাদের গালিগালাজ খাইতে হয় কেন? আনসার যখন কোট আনকোট আনসার লীগ দমন করার জন্য সার্জিস, হাসনাত ওনারা ছাত্রদেরকে নিয়ে গেল, তখন ছাত্রদলকে ফোন করছিল, তখন ছাত্র ইউনিয়নকে ফোন করছিল, তখন ছাত্র শিবিরকে ফোন করছিল যে এই কাজটা করবো কিনা।
এখন আপনি যখন কিনা ইভেন গত নূর হোসেন দিবসের দিন আওয়ামী লীগ রাস্তায় নামবে, তখন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন কলেজের ছাত্ররা কোথায় আছেন, তারা রাস্তায় নেমে আসুন। যখন কিনা আপনার এই মানে প্রত্যেকটা ঘটনার মধ্যে তারা নিজেরা প্রথম 3 মাস মব নামাইছে, তারপর যখন মব কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন মব কিভাবে কন্ট্রোল করবো সেই জন্য সবাইকে ডেকে মিটিং করছে। এভাবে তো চলতে পারে না। আইদার আপনি গঠনমূলক গোটা প্রক্রিয়ার মধ্যে অন্য সংগঠনগুলিকে ইনভলভ করবেন, নাইলে বিপদে পড়লে আর ডাকবেন না। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ছাত্র শিবিরের ভাইয়ের প্রতি। উনি যে বললেন যে পরিবেশ পরিষদ কোন ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে পড়ে না, তো লিয়াজো কমিটির আন্ডারে আমরা যে 5ই আগস্টের পরে সবাই মিলে বসলাম বা এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বসতেছি, এগুলা কোন ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে পড়ে? কাজী আইদার আমার পক্ষে গেলে এটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্টের মধ্যে পড়ে কি পড়ে না আমি এই আলোচনা করব, কিন্তু আমার বিপক্ষে গেলে তখন আমি হচ্ছে এই প্রশ্নটাকে আর নিব না। এটা তো হইতে পারে না। কোনো ছাত্র সংগঠনের অ্যাক্টিভিজমের উপরে আমি প্রশ্ন না করলে প্লিজ কথা বলা যাবে না। নুরুল ইসলাম সাদ্দাম, আপনার কাছেই প্রশ্ন করছি। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 31st নাইটে সকল বার বন্ধ থাকবে, ফানুস আর আতশবাজি নিষিদ্ধ। 31st নাইটে অনেক যুবক পানি টানি খায়, সেটা যেন না করে এই জন্য মিডিয়াকে সচেতন করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্তটি কেমন হবে সেই সঙ্গে মেঘ মল্লারের প্রশ্নের উত্তর দিতে আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি প্লিজ। জি ধন্যবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা তার আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি এই বক্তব্য দিয়েছেন, সেটা তার ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো সেই বিষয়গুলো দেখবেন। 31st নাইটকে কেন্দ্র করে আমাদের দেশের যে কালচারগুলো রয়েছে, এই কালচারে অযাচিত যে চর্চাগুলো হয় এই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন বলে আমার ধারণা। আর যেই বিষয়টা বললো, একটা ছাত্র সংগঠনের একটা কনস্টিটিউশন, একটা দেশের কনস্টিটিউশন, এই দেশে আমার জন্ম হয়েছে, আমার রাইটস আছে, আমি যে কোনো ধরনের আইডিওলজি আমার ইউনিভার্সিটিগুলোতে আমি পালন করতে পারবো। সেখানে কিছু সংগঠন যাদের ক্রিয়াশীলতা নিয়ে প্রশ্ন রয়েছে, তারা একত্রিত হয়ে ছাত্র শিবিরকে কাজ করতে দিবে না এমন একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে। এটাকে তারা বলছে এটা হচ্ছে একটা কমিটমেন্ট বা এই জায়গাগুলোতে। তো এটা তো 5 তারিখের পরে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবিরকে ডাকা হয়েছে, এরপরেও কেন তারা এই প্রশ্নের অবতারণা করছে? ছাত্রদল কেন এই কথাগুলো এখন বলছে? ছাত্রদল তো একসাথে 2000 সালে আমাদের সাথে ঐক্য করে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল। এই ছাত্রদলের সাথে তো দীর্ঘ সময় ধরে একটা যাত্রা আমাদের ছিল, তো তখন তাদের এই প্রশ্নগুলো ছিল না। আমার মনে হয় তাদেরকে থার্ড কোনো পার্টি আবার প্রলুব্ধ করছে যে এই জাতীয় জায়গাগুলোতে আবার এই কথাগুলো নিয়ে আসা, সেই 71-এর প্রসঙ্গ, সেই পেছনে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো নিয়ে আসা। জি, সব কিছুতেই তৃতীয় পক্ষের একটা গন্ধ কি করে যেন চলে আসে। আমানুল্লাহ আমান, এক লাইনে বলতে হবে, শেষ করছি আপনাকে দিয়ে, প্লিজ এক লাইনে শেষ করবেন। তার আগে এই যে ছোট বোন যে বললো ছাত্র দলের ধ্বংসাত্মক কাজ, ওনার কাছে জানতে চাই, সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 5ই আগস্ট পরবর্তী সময় ছাত্র দলের একটা ধ্বংসাত্মমূলক কাজের উদাহরণ উনি বলুক। প্রথমত স্পিরিট ধ্বংস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোডাউন, আমি একটা উদাহরণই দিলাম। কি বলেন? আমাদের ছাত্র আন্দোলনের স্পিরিটকে, আপনাদের শোডাউনই তো স্পিরিটকে ধ্বংস করেছে। আগে জানবেন, আমার মনে হয় আমি প্রচন্ড রকমের খবর না জেনে, তথ্য না জেনে, কোনো কিছু না জেনে, আমি জানি না কিভাবে আপনাকে এখানে ডাকবো, আপনি তথ্যই জানেন না, জানতে হবে। আমানুল্লাহ আমান প্লিজ, এখানে আপনারা চারজনই অতিথি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। এটা আমার সংগঠন নিয়ে এত বড় কথা বলে ধ্বংসাত্মক কাজ। আমানুল্লাহ আমান, আপনি শেষ এক লাইন বলুন। 5ই আগস্ট পরবর্তী সময়ে যেই প্রচন্ড রকমের আকাঙ্ক্ষা থেকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেটাকে ধারণ করে বাংলাদেশের ছাত্র সমাজের যে স্পিরিট, জুলাই অভ্যুত্থানের স্পিরিট, ছাত্রদল ধারণ করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা গিয়েছি এবং শিক্ষার্থীদের সাথে সেই রকমের মত বিনিময় করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে আকাঙ্ক্ষা, যে পরিকল্পনা, সেটাকে আমরা ধারণ করে এগিয়ে যাচ্ছি। সুতরাং এইখানে ওনাদেরকে কে কি বললো সেটা আমি খুবই অনেক ধন্যবাদ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে এগিয়ে দিতে। বাংলাদেশ প্রশ্নে কোনো প্রশ্নবোধক থাকার কথা নয় রাজনীতিতে। শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।